তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এমন একটা মুভি যেটা দেখার পরে আপনার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে। আসলে এই মুভিটা কিছুদিন আগে আমি দেখেছিলাম অ্যান্ড এটা দেখার পরে আমার মনে হয়েছে যদি এই মুভিটা আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে সত্যি সত্যি আপনাদের সাথে বেইমানি করা হবে। এই জন্য এই মুভিটা আমি এক্সপ্লেন করতে বসলাম অ্যান্ড এই মুভির যেই গল্প সেই গল্প দেখার পরে আমিও পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। মানে একবার চিন্তা করুন যে একটা খুনি বারবার করে এসে বলছে যে খুনটা আমি করেছি, কিন্তু পুলিশ তাকে ধরছে না, পুলিশ তাকে ধরার কোনো চেষ্টাও করছে না, উল্টো পুলিশ তাকে সেভ করার ট্রাই করছে। আবার কয়েকদিন পরে আরও একটা খুনি এসে বলছে যে না, খুনটা সে করেনি, খুনটা করেছি আমি, আমাকে ধরো, কিন্তু পুলিশ তাকেও ধরতে পারছে না। আসলে এমনই পেঁচানো একটা জটিল গল্প নিয়ে বানানো হয়েছে এই মুভিটা, যেটা লাস্টে যেই টুইস্টটা আসে সেইটা দেখার পরে তো আপনি পুরোপুরি শকড হয়ে যাবেন। সো বুঝতেই পারছেন এটা হচ্ছে গিয়ে আমার দেখা কোরিয়ান সেরা একটা থ্রিলার মুভি। সো এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, নয়তো অনেক কিছু মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1986 থেকে 1992 সালের টাইমলাইনের মধ্যে, যেখানে আমরা দেখতে পারি একটা সিরিয়াল কিলার অলরেডি 10টা খুন করে ফেলেছে। তবে এইবার যখন সে খুন করতে এসেছিল তখন পুলিশ অফিসার তাকে ফলো করা শুরু করেছিল। তবে এই পুলিশ অফিসার তাকে কোনোভাবে ধরতেও পারছিল না। তারা দুজনেই গিয়ে একটা শপের মধ্যে আশ্রয় পড়ে আর এখানে তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের একটা মারামারিও শুরু হয়ে যায়। এখানে শুরুতেই আমরা 10 মিনিটের একটা ভয়ঙ্কর মারামারি দেখতে পারি, যেখানে কেউ কারোর সাথে কোনোভাবেই পারছিল না, বরং সেই গুন্ডা তো অফিসারকে আচ্ছা রকম করে ধোলাইও করছিল। আর যখন অফিসার তাকে ধরার জন্য একটা গান বের করে তখন সেই সিরিয়াল কিলার গিয়ে একটা মহিলার গলার মধ্যে ছুরি ধরে ফেলে। আর এই মহিলাটার অন্য কেউ ছিল না, এটা ছিল অফিসারের নিজের মা। এই জন্য যখন অফিসার তাকে শ্যুট করার জন্য প্রিপারেশন নিচ্ছিল আর বারবার করে ছুরিটাকে নিচে ফেলে দেওয়ার জন্য বলছিল, তখন সে সুইচ টিপ দিয়ে সোজা লাইটটাই বন্ধ করে দেয় যাতে করে অফিসার আর তাকে শ্যুট করতে না পারে। আর যখন অফিসার ধীরে ধীরে সামনে যাওয়ার ট্রাই করে তখন সে মহিলার গলা কেটে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর অফিসারও সেই গুন্ডাকে ফলো করতে করতে দৌড়ে অন্য একটা গলিতে চলে আসে। আর এখানেও আমরা অনেক দৌড়াদৌড়ি, অনেক মারামারি দেখতে পারি। তবে এমন করে দৌড়াদৌড়ি করতে করতে যখন সেই কিলার গিয়ে একটা ছাদের উপরে আটকা পড়ে যায় তখন অফিসার ফাইনালি তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর যখন তাকে হাঁটু গেড়ে বসিয়ে সে হ্যান্ডকাপ লাগানোর ট্রাই করে তখন এই কিলার তাকে আরও একবার ফাঁকি দিয়ে লাফ দিয়ে অন্য একটা বিল্ডিংয়ে যাওয়ার ট্রাই করে। তবে এইবার সে অন্য একটা বিল্ডিংয়ের ছাদে ল্যান্ড করার জায়গায় সোজা গিয়ে একটা সাইনবোর্ডের উপরে ল্যান্ড করে, যেটা কিনা বিল্ডিংয়ের মাঝামাঝি অবস্থায় ছিল। মানে সে বিল্ডিংয়ের উপরেও ছিল না, নিচেও ছিল না, সে মাঝখানে সেই সাইনবোর্ডটা ধরে ঝুলছিল। আর যখন অফিসার এটা দেখার পরে তাকে থামানোর জন্য তার উপরে গুলি করে তখন সে সোজা সেখান থেকে নিচে একটা গাড়ির উপরে পড়ে আর সেই সাইনবোর্ডটা সোজা তার নিজের উপরেই পড়ে। তবে যতক্ষণে অফিসার আবার তাকে ধরার জন্য নিচে আসে ততক্ষণে সে দেখতে পারে সে এখান থেকে গায়েব হয়ে গেছে। আর যখন রক্তের দাগগুলো ফলো করতে করতে সে তার পেছন পেছন একটু সামনে যায় তখন অন্ধকার একটা জায়গা থেকে হঠাৎ করে এই কিলারটা বাইরে এসে সোজা অফিসারের উপরে ছুরি দিয়ে আক্রমণ করে দেয় আর অফিসারকে খুবই জঘন্যভাবে আহতও করে দেয়। তবে সে অফিসারকে সরাসরি মারে না, সে অফিসারের মুখের মধ্যে একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায় যে আমি তোমার জন্য একটা বড় পরিকল্পনা করেছি, তোমাকে এত সহজে আমি মারবো না। তবে যখন সেই কিলার সেখান থেকে অন্ধকার গলি দিয়ে পালিয়ে যাচ্ছিল তখন অফিসার সেখানে বসেই তার উপরে কয়েকটা শ্যুট করে। তবে তার গায়ে গুলি লেগেছে কিনা সেই ব্যাপারটা আমাদেরকে বলা হয় না। আর এখান থেকে গল্প চলে আসে 15 বছর সামনে। আমরা দেখতে পারি ঠিক সেই গলির সামনেই একটা নিউজ রিপোর্টার দাঁড়িয়ে রিপোর্ট করছিল যে সেই সিরিয়াল কিলিংয়ের মামলার পুরো 15টা বছর হয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ এই সিরিয়াল কিলারকে ধরতে তো পারেনি, বরং এই কিলিংয়ের পেছনে কে আছে, কিভাবে এগুলো হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলোর কিছুই তারা বের করতে পারেনি। মানে পুলিশ পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর যখন নিউজের মধ্যে অফিসারের কথা বলা হচ্ছিল আর অফিসারের পিকচার দেখানো হচ্ছিল তখন একজন নিউজের চ্যানেলটা চেঞ্জ করে দেয়, যেই জন্য অফিসার তার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে, কারণ তার চেহারা দেখানোর সঙ্গে সঙ্গেই সে চ্যানেলটা চেঞ্জ করে দিয়েছে। তবে তখন আবার তার মা এসে তার উপরে চিল্লাচিল্লি করে, যদিও সে খুব ভালোভাবে কথাবার্তা বলতে পারছিল না, কারণ তার গলার মধ্যে যেই কাটটা করা হয়েছিল সেই জন্য তার কথা বলতে সমস্যা হচ্ছিল। তবে তারপরও সে রাগারাগি করে তার ছেলেকে সেখান থেকে বের করে দেয়। আর আমরা দেখতে পারি যখন অফিসার বৃষ্টির মধ্যে বাইরে হাঁটছিল আর চিন্তাভাবনা করছিল তখনই তার একটা ফ্রেন্ড তাকে কল দেয়। সে তাকে বলে যে আজ পর্যন্ত আমি আমার বক্সিং ক্যারিয়ারের মধ্যে একটা ম্যাচও হারিনি, তবে আজকে আমি খুবই দুর্বল ফিল করছি, আমার মনে হচ্ছে আমি জীবন যুদ্ধেই হেরে গেলাম। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অফিসার তাকে রাগারাগি করা শুরু করে। সে তাকে বলে যে তুমি ভুলেও উল্টাপাল্টা চিন্তাভাবনা করবে না, তুমি জীবনযুদ্ধে হেরে যাওনি, আমরা যেই কোনো ওয়েতে এই কেসটার সমাধান করে ফেলবো, তুমি উল্টাপাল্টা কোনো পদক্ষেপ নিতে যাবে না। তবে এই লোকটা তার কোনো কথাই শুনছিল না, সে এতটুকু বলেই ফোনটা কাট করে দেয়। এই জন্য অফিসার তার বাসার দিকে দৌড়ে যাওয়া শুরু করে যাতে করে যেই কোনো মূল্যে সে তাকে সেভ করতে পারে। আসলে আমরা দেখতে পারি যে তার বাসার মধ্যে এই লোকটা ফাঁসি দেওয়ার ট্রাই করছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই লোকটার মাকেও সেই সিরিয়াল কিলার খুন করেছিল। আর এখন সে ফাঁসি এই জন্য দিতে যাচ্ছে কারণ কোরিয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো কেসের 15 বছর পার হয়ে যায় আর এই 15 বছরের মধ্যেও কেস সমাধান করা না যায় তাহলে সেই লোককে আর শাস্তি দেওয়া যায় না,
কারণ তখন এই কেসটাকে এক্সপায়ার করে দেওয়া হয় এবং কেসের সমস্ত ডকুমেন্টকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, যাতে করে পুলিশের উপরে বেশি প্রেশার না পড়ে আর পুরনো কেস নিয়ে তাদেরকে মাথাও ঘামাতে না হয়। তো এরপরে যখন অফিসার দৌড়ে তার ঘরের মধ্যে চলে আসে, তখন সে দেখতে পারে সে ঘরের মধ্যে নেই। সে আসলে ছাদে পানির ট্যাঙ্কির উপরে সুইসাইড করার জন্য দাঁড়িয়েছিল। আর যখন অফিসার ছাদে চলে আসে, তখন সে তাকে অনেক রকম করে বোঝানোর ট্রাই করে, তবে সে অফিসারের কোনো কথাই শোনে না। সে সোজা পানির ট্যাঙ্কি থেকে নিচে লাফ দেয়, তবে সে সোজা মাটিতে পড়ে না। সে একটা বাসের ফ্রন্ট গ্লাস ভেঙে সোজা বাসের মধ্যে ঢুকে যায়। আর এই সিনটা দেখার মতো একটা সিন ছিল, যদিও খুবই মর্মান্তিক, তবে এই সিনটা খুবই ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করা হয়েছে। তো এরপরে এখান থেকে গল্প চলে আসে পুরো 2 বছর সামনে। আমরা দেখতে পারি এখন একটা বই পাবলিশ করা হয়েছে, যেই বইটার নাম দেওয়া হয়েছে কনফেশন অফ মার্ডার। আর এই বইটার জন্যই অফিসারের কাছে একটা কল চলে আসে, কারণ এই বইটা লেখা হয়েছে সেই 10টা মার্ডারের উপরে বেস করে। আর যে এই বইটা লিখেছে সে আর অন্য কেউ না, সে হচ্ছে গিয়ে কিলার নিজে। আর আমরা দেখতে পারি তার নাম হচ্ছে গিয়ে লিউ ডুসিও। তো আমরা দেখতে পারি এই নিউজটা কভার করার জন্য সমস্ত মিডিয়া চ্যানেল এখানে চলে আসে, কারণ এইটা একটা ফেমাস কেস। আর এই নিউজটা যদি তারা কভার করতে পারে, তাহলে সমস্ত টিভি চ্যানেলের টিআরপি হু হু করে বেড়ে যাবে। এই জন্য এখানে সবাই এসে তাকে নানান রকমের কোশ্চেনে জর্জরিত করে ফেলে। কিছু রিপোর্টার তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি এই কাজটা কেন করছো, মানে কেসের যেহেতু 15 বছর পার হয়ে গেছে, এখন তোমাকে আর শাস্তি দেওয়া যাবে না, এই জন্যই কি তুমি এই কাজটা করছো? তখন সে বলে যে না, এই জিনিসটা আমি গিল্টের জন্য করছি, আমি মনে মনে গিল্ট ফিল করছিলাম, এই জন্যই আমি বইটা লিখে সমস্ত ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছি। তবে তখন রিপোর্টাররা তাকে বলে যে যদি তুমি গিল্টি ফিল করতে, তাহলে তো তোমার জেলে যাওয়ার কথা ছিল, এমন পাবলিসিটি স্টান্ট করার মানেটা কি? তখন সে বলে যে হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে, তবে এইটার উত্তরও তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড পার্টিকুলারলি সে অফিসার চয়ের নাম বলে যে তুমি চয়ের কাছে জিজ্ঞেস করলেই সমস্ত ব্যাপারগুলো জেনে যাবে, যার মুখের মধ্যে আমি আমার পরিচয়ের জন্য একটা কার্ড দিয়েছিলাম, মানে যাতে করে সবাই আমাকে মনে রাখে। আর তাছাড়া সে তাদের সবাইকে বলে যে যখন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, তখন অফিসার চয় আমার উপরে কয়েকটা শ্যুট করেছিল, যার মধ্যে একটা বুলেট আমার পেটের মধ্যে ঢুকে গিয়েছিল, যেই বুলেটটা এখন পর্যন্ত আমার শরীরের মধ্যে আছে। আর এটা প্রমাণের জন্য সে একটা এমআরআই স্ক্যানের কপিও সবাইকে দেখায়, আর একটা মেটাল ডিটেক্টর এনে তার শরীরের মধ্যে সেই বুলেটের অস্তিত্বের প্রমাণও দেয়। আর আমরা দেখতে পারি যে এই সমস্ত প্রমাণ আর এই বইয়ের মধ্যে যেই তথ্যগুলো ছিল, এই সমস্ত ব্যাপারগুলোর উপর ভিত্তি করে এই বইটা এত বেশি সেল হয়ে যায় যে কয়েকদিনের মধ্যে এই ক্রিমিনাল সেই দেশের বিশাল বড় সেলিব্রিটি হয়ে যায়। মানে সবাই এখন তাকে নিয়ে কথাবার্তা বলছে, তাকে চিনছে। আর যেহেতু সে দেখতে অনেকটা হ্যান্ডসাম ছিল, এই জন্য মেয়েরা তো তার উপরে পাগলের মতো হয়েছিল। তো এরপর আমরা দেখতে পারি সে নানান জায়গায় ডোনেশন দেওয়া শুরু করে, যেই জন্য সবাই তাকে আরও বেশি পছন্দ করা শুরু করে। সবাই মনে করছিল যে এত ভয়ঙ্কর একটা কিলার হয়তো বা ভালো হয়ে গেছে। এই জন্য সেও সিদ্ধান্ত নেয় যারা ভিকটিম আছে, মানে যাদেরকে সে খুন করেছে, তাদের ফ্যামিলির কাছে গিয়ে সে মাপ চাইবে। তবে এত সহজে তো সেই ফ্যামিলিগুলো তাকে মাফ করবে না। তো এরপরে সেই কিলার সিদ্ধান্ত নেয় সে অফিসার চোয়ের সঙ্গে মিট করবে। এই জন্য রিপোর্টাররা আগেই এসে চোইকে জিজ্ঞেস করা শুরু করে যে সেই কিলার সম্পর্কে তার মতামত কি, মানে সেই খুনগুলো করেছে কিনা বা তাকে অ্যারেস্ট করা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। তখন অফিসার চোই প্রথমে তো তাদেরকে পাত্তা দেয় না, তবে পরে সে এটা ক্লিয়ার করে জানায় যে আমার মনে হয় না যে সে এই খুনগুলো করেছে, কারণ সে যেমন করে পাবলিসিটি স্টান্ট করছে আর যেমন করে বই বিক্রির ধান্দা করছে, আমার মনে হয় না কোনো খুনি এমনটা করার ট্রাই করবে। তবে যখন সেই খুনি আসলেই তার সঙ্গে মিট করতে চলে আসে, তখন আমরা দেখতে পারি অফিসারের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে তো পারছিল না, এখনই তাকে শ্যুট করে মেরে ফেলছিল। সে তার সাথে হাত মেলানোর জায়গায় তার হাতের উপরে থুতুই দিয়ে দেয়। আর এই জন্য সেই কিলার তার কানে কানে গিয়ে কিছু একটা বলে দেয়, যেই জন্য সেই অফিসারের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে সোজা খাবার উঠিয়ে তার মুখের উপরেই ছুঁড়ে মারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এখন সে আরও বেশি ফেমাস হয়ে যায়। আমি জানি না কেন, কিন্তু মানুষজন কিলারের ফ্যান হয়ে যাচ্ছিল, সবাই তাকে ফলো করছিল, সবাই তার জন্য পাগলের মতো বিহেভ করছিল। মানে সেই বইটা লিখে সে কোটি কোটি টাকা তো কামিয়েই ফেলেছে, বরং সে অনেকটা ফেমাসও হয়ে গেছে, যেটার অবভিয়াস কারণ তার ফেস। যেমনটা আমি আগেই বলেছি, মেয়েরা তার উপরে পাগল হয়েছিল। যদিও মেয়েদের মতো সবাই শুধুমাত্র চেহারার দিক দিয়ে চিন্তা করে না, একটা সিরিয়াল কিলারের ফ্যান সবাই তো আর হবে না। এই জন্য কিছু মানুষ আছে যারা তার উপরে ডিমও ছুঁড়ে মারে, মানে তাদের প্রতিবাদ দেখানোর জন্য। তো এরপরে এদিকে আমরা দেখতে পারি ভিকটিমদের ফ্যামিলিকে, যারা কিনা একজোট হয়ে একটা পরিকল্পনা করার প্ল্যানিং করছিল, যাতে করে তারা সেই সিরিয়াল কিলারকে মারতে পারে। আর এখানে আমরা খুবই ভয়ঙ্কর একটা সিনও দেখতে পারি, যখন এই মেয়েটা তার তীরের সাহায্যে একটা লোককে বাঁচানোর জন্য একটা সাপকে মেরে ফেলে। যদিও সিনটা দেখে মনে হচ্ছে এটা সিজিআইয়ের মাধ্যমে বানানো হয়েছে, তবে তবুও এই সিনটা খুবই ইমপ্রেসিভ একটা সিন ছিল। যাই হোক, এখন আমরা দেখতে পারি ভিকটিমদের ফ্যামিলিরা সবাই এখানে একজোট হয়ে সেই কিলারকে মেরে ফেলার প্ল্যানিং করছিল, কারণ এতগুলো বছর পরে ফাইনালি তারা তার ফেসটা দেখতে পেয়েছে। সো এখন তো আর তাকে কোনোভাবেই মাফ করে দেওয়া যাবে না। তবে যেহেতু এখন সেই লোকটা অনেকটা ফেমাস হয়ে গেছে, এই জন্য সে সবসময় বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করে, এই জন্য তাদেরকেও ভিন্ন রকম করে প্ল্যান করতে হয়।
আমরা জানতে পারি এখানে একটা লোক আছে যে কিনা সাপ পালে, মানে সাপদের সাথে তার ভালো একটা সম্পর্ক। এই জন্য সে কিছু সাপ বালতিতে করে নিয়ে সেই লোকটা যখন সুইমিং করতে নামে তখন সুইমিং পুলের মধ্যে দিয়ে দেয়। আর যখন একটা সাপ তাকে কামড়ে দেয় তখন অ্যাম্বুলেন্স ডাকা হয়, আর এই অ্যাম্বুলেন্সটাও তারাই নিয়ে আসে যাতে করে অ্যাম্বুলেন্সে করে তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। তবে যতক্ষণে তারা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে পালিয়ে যেত তার আগেই এখানে আরও একটা অ্যাম্বুলেন্স চলে আসে যেটা কিনা ছিল আসল অ্যাম্বুলেন্স। এই জন্য তারা সবাই ধরা পড়ে যায়। আর এই জন্যই আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর কার রেসিং সিন, যেখানে শুধুমাত্র তারা এবং কিলারের বডিগার্ডরাই না, বরং এই অফিসারও এসে জয়েন করে। কারণ অফিসারের দায়িত্ব পড়েছে এখন এই কিলারকে সেভ করার। যেহেতু এখন এটা অফিসারের এরিয়ার মধ্যেই পড়ে, এই জন্য অফিসারকেও এই রেসের মধ্যে এন্ট্রি নিতে হয়। আর আমরা দেখতে পারি কারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যেভাবে অ্যাকশন করছিল সেটা সত্যি দেখার মতো ছিল। তো আমরা দেখতে পারি মারামারি, রেসিং এবং ভয়ঙ্কর ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই আহত হয়ে যায়। তবে এত কিছুর পরেও তারা কোনো রকমে এই কিলারকে কিডন্যাপ করে নিয়ে যেতে সক্ষম হয়ে যায়। এই জন্য তারা তাকে নিয়ে এমন একটা জায়গায় রাখে যেখানে পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারবে না, আর তারা তাকে বেহুশ অবস্থায় সেখানে রেখে দিয়েছিল। তবে এখন পুলিশের উপরেও দায়িত্ব পড়েছে সেই কিলারকে সেভ করার জন্য। এই জন্য তারাও সমস্ত রকম করে রিসার্চ করা শুরু করে। তারা সমস্ত ভিকটিমদের ফ্যামিলি মেম্বারদের ডিটেল বের করে ফেলে যাদেরকে সেই কিলার খুন করেছিল। এরপর এক এক করে তারা সবাইকে ট্রেস করা শুরু করে, আর এমন করে তারা একটা হ্যাকারের সাহায্যে তাদের একজনকে ট্রেস করতে সফলও হয়ে যায়। আর মাত্র 24 ঘন্টার মধ্যেই তারা তাকে ফলো করে তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যেই জায়গায় সেই কিলারকে বন্দি করে রাখা হয়েছিল। আর আমরা দেখতে পারি তাকে সেভ করতে অফিসার জয় একা চলে আসে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে। আর সে একটা নাইট লেন্স নিয়ে আসে যেটার মাধ্যমে সে এখানের সুইচগুলোকে বন্ধ করে দিয়ে পুরো অন্ধকারের মধ্যে তাদের সবার চোখের সামনে দিয়ে সেই কিলারকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। তবে এই মহিলা এই ব্যাপারটা গেস করে ফেলে যে আসলে তাকে চুরি করার জন্য কে এখানে এসেছে, মানে অফিসার চই যে এসেছে সেটা এই মহিলা বুঝতে পারে। যাই হোক, যখন অফিসার লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন তারা সবাই তার উপরে আক্রমণ করা শুরু করে। আর আমরা দেখতে পারি এই মেয়েটা তো তার তীরের সাহায্যে একবার চাউকে মেরেই ফেলার ট্রাই করছিল, তবে কোনো রকমে চাও তার জীবনটাকে সেভ করে ফেলে। আর খুব বড় কোনো দুর্ঘটনার শিকার না হয়ে চাও তাকে নিয়ে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর আমরা দেখতে পারি যখন চাও লিকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে তখন প্রথমে তো আমার মনে হয়েছিল যে চাও হয়তো বা লিকে খুন করে ফেলবে, কারণ চাও হচ্ছে গিয়ে ভিকটিমদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন। এই জন্য তার মাথা এমনিতেই গরম থাকার কথা, আর যেহেতু এখন সে তাকে একা পেয়েছে সো তাকে মেরেই ফেলার কথা। তবে আমরা দেখতে পারি সে তাকে না মেরে তার জন্য একটা চিরকুট রেখে দিয়ে চলে যায়, যেই চিরকুটের উপরে লেখা ছিল যে যদি এগুলো তোমার পছন্দ না হয় তাহলে এগুলো করার কোনো দরকারই নেই। আর এই ব্যাপারটাই আমাদের মনের মধ্যে সন্দেহ ক্রিয়েট করে। আমরা বুঝতে পারি যে হয়তোবা এখানে গোপন কিছু একটা আছে যেটা কিনা চাও আর লি জানে, যেই ব্যাপারটা হয়তোবা আমরা সামনে জানতে পারবো। তারপরে পরদিন আমরা দেখতে পারি যখন লি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে আছে। আর যখন রিপোর্টাররা তার সাথে কথাবার্তা বলতে চলে আসে তখন সে রিপোর্টারদেরকে বলে যে আসলে আমি তাদের উপরে কোনো কেস মামলা করতে চাই না, যারা আমাকে কিডন্যাপ করেছে তাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি। এটা তো আমার সাথে হওয়ারই ছিল, আমি তাদের সাথে এত বড় অন্যায় করেছি, সো তারা যেটা করেছে সেটা সঠিকই করেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই মহিলা চলে আসে থানায় অফিসার চাওয়ের সঙ্গে মিট করার জন্য। আর যখন সে অফিসার চাওয়ের হাবভাব দেখতে পারে তখন সে বুঝতে পারে কালকে রাতের ঘটনাটা সেই ঘটিয়েছে। এই জন্য সে তার সমস্ত শক্তি দিয়ে তার গালে একটা চড় মেরে দেয়। আর তাদের মধ্যে যে আই কন্টাক্ট হয় এতে করে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা পূর্বের কোনো ঘটনা নিয়েও তাদের মধ্যে কোনো ঝামেলা আছে, যেই ব্যাপারটা আমরা একটু সামনেই জানতে পারবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি এই বৃদ্ধ লোকের মেয়েটা, মানে সেই তীরওয়ালা মেয়েটা ফিশিং করার বাহানা দিয়ে তার বাবাকে বোকা বানিয়ে চলে আসে লিকে মেরে ফেলার জন্য, কারণ তার রাগ এখনও কমেনি, সে যেই কোনো ওয়েতে লিকে মারতেই চায়। তো এরপর আমরা দেখতে পারি যেহেতু সেই লোকটা অনেকটা ফেমাস হয়ে গেছে এই জন্য তাকে নিয়ে একটা টিভি শো বানানো হয় যাতে করে মানুষজন তার কাছে নানান রকমের কোয়েশ্চেন করতে পারে। আর অফিসার চাওকে ডাকা হয় মেইন গেস্ট হিসেবে, আর অফিসার চাওকেই কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হয়, কারণ অফিসার চাওই শুরু থেকে শেষ পর্যন্ত এই কিলারের পেছনে ছিল আর সমস্ত কেসগুলো সেই ইনভেস্টিগেশন করার ট্রাই করছিল। এই জন্য তাকে কোয়েশ্চেন করার পারমিশন দেওয়া হয়। আর তখন অফিসার চাও তাকে বলে যে যদি তুমি আসল খুনি হয়ে থাকো তাহলে আমাকে বলো যে তুমি কয়টা খুন করেছো, কারণ বইয়ের হিসেবে তো তুমি 10টা খুন করেছো, কিন্তু অফিসার চাও বলে সে 11টা খুন করেছে। আর ওই 11 নম্বর বডিটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, সে কোথা থেকে গায়েব হয়েছিল এবং কোথায় তাকে মেরে পুঁতে ফেলা হয়েছে সেই ব্যাপারটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, সেটা একটা মিস্ট্রি হয়ে আছে। সো যদি সে আসল খুনি হয় তাহলে সে অবশ্যই বলতে পারবে সে তাকে কখন মেরেছিল আর তার বডিটা সে কোথায় পুঁতে রেখেছে। মানে আমরা দেখতে পারি অফিসার চাও তাকে কিছুটা চ্যালেঞ্জের মতো দিয়েই বলে যে যদি তুমি আসল খুনি হও তাহলে সেই 11 নম্বর বডিটা কোথায় আছে সেইটা বের করে এটাকে প্রমাণ করো। তবে তখন লিতাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি আসলে সেই 11 নম্বর খুনটা করিনি। এই জন্য অফিসার তাকে জিজ্ঞেস করে যে ঠিক আছে যদি তুমি 11 নম্বর খুনটা না করো তাহলে এখন আমাকে এইটা বলো যে যখন তুমি আমার গাল কেটে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলে তখন তুমি আমাকে কি বলেছিলে।
তখন লি বলে যে যেহেতু এটা 15 বছর আগের কথা, এই জন্য আমার ঠিক ভালোভাবে এটা খেয়াল নেই। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সবার সন্দেহ চলে আসে। মানে আমরা দেখতে পারি লি আসলে অফিসারের সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার শুধু ইগনোর করে যাওয়ার ট্রাই করছিল, মানে সে ঠিকঠাকভাবে অ্যান্সারগুলো দিতে পারছিল না। এই জন্যই সবাই সন্দেহ করে ফেলে যে আসলেই লি কি সত্যি সত্যি মার্ডার করেছে, নাকি সে বই বেচার জন্য এই সমস্ত বাহানাগুলো করছে। তো এরপর আমরা দেখতে পারি তারা এক এক করে কল নেওয়া শুরু করে, আর এখানে একটা স্পেশাল লোক তাদেরকে কল দেয় যে তার নামটা বলতে চাচ্ছিল না। আর এখানে সে খুবই ডিটেইলি এক এক করে তাদেরকে কোয়েশ্চেন করা শুরু করে। সে লিকে জিজ্ঞেস করে যে যখন অফিসার তোমাকে ফলো করছিল আর তুমি বিল্ডিং থেকে সোজা নিচে লাফ দিয়েছিলে, তখন কি তুমি ভয় পাওনি? আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে যখন অফিসার তোমার সামনে গান নিয়ে দাঁড়া হয়েছিল, তখন কি তোমার মনের মধ্যে ভয় কাজ করেছিল? মানে তুমি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছিলে? তাছাড়া আমরা দেখতে পারি সেই লোকটা আরও ডিটেইলি তাকে নানান কোয়েশ্চেন করে, তবে লি কোনো কোয়েশ্চেনেরই অ্যান্সার ঠিকঠাকভাবে দিতে পারছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সেই লোকটা ক্লিয়ার করে তাদের সবাইকে এটা বলে যে আসলে লি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এই জন্য দিতে পারছে না কারণ লি আসলে আসল খুনি না, আসল খুনি হচ্ছে গিয়ে আমি, যাকে কোনোদিনও চই ধরতেই পারেনি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি চই সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সেই ফোন কলটাকে ট্রেস করা শুরু করে, যেই ফোন কলটা কিনা তার নিজের ঘর থেকে এসেছিল। এদিকে যখন লি টিভি শো থেকে বাইরে চলে আসে, তখন সমস্ত মিডিয়া তাকে কোয়েশ্চেন করা শুরু করে যে আসলে সেখানে হলোটা কি, আপনি কি আসল কিলার নাকি অন্য কেউ এই কিলিংটা করেছে, আপনি শুধু বই বিক্রির জন্য এই কিলিংয়ের দায়ভার সমস্ত কিছু নিজের মাথায় নিয়েছিলেন। যখন লি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করছিল, তখন আমরা দেখতে পারি ভিকটিমদের ফ্যামিলিদের মধ্যেও সন্দেহ চলে এসেছিল। তারাও টিভিতে এগুলো দেখছিল আর চিন্তা করছিল যে আসলে যদি লি সত্যি সত্যি কিলার না হয়ে থাকে, তাহলে আসল কিলারটা কে? সেই যে ফোন কলটা এলো, সেই ফোন কলটা কে করলো, কে এমন ডিটেইলি সমস্ত ব্যাপারগুলোর কথা চিন্তা করতে পারলো? এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন তারা চিন্তা ভাবনা করছিল, তখন আমরা দেখতে পারি সেই মেয়েটা, মানে তীরন্দাজ মেয়েটা লি এর জন্যই ওয়েট করছিল। আর যখন লি বাইরে বেরিয়ে সাংবাদিকদের কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছিল, তখন সেই লেডি একটা সেফ প্লেস থেকে তার উপরে তীর মেরে দেয়। আর যখন সেই তীরটা লি এর সিনা ভেদ করে ফেলে, তখন আমরা দেখতে পারি এখানে একটা ক্যাওসের সৃষ্টি হয়। এখানে সবাই দৌড়াদৌড়ি করে যে যার মতো পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর ফাইনালি কিছুক্ষণ পরে পুলিশ এসে সেই মেয়েটাকে হাতে নাতে ধরেও ফেলে। এদিকে যখন অফিসার চাও তার বাসায় ব্যাক করে, তখন এখানে সে তার মাকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য তার মাথা অনেকটা গরম হয়ে যায় আর সে কিছুটা পাগলের মতো বিহেভ করা শুরু করে। তবে তখনই সে এখানে একটা চিরকুট পেয়ে যায়, যেখানে সেই কিলার লিখেছে যে সেই দিন সে তাকে এইটা বলেছিল যে যদি সে তাকে আরও একবার রাগানোর ট্রাই করে, তাহলে সে তার মাকে খুন করবে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে চাওয়ের মাথা আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য সে পাগলের মতো সব কিছু ভাঙচুর করা শুরু করে। তবে তখনই তার মা এখানে চলে আসে, যাকে দেখার পরে সে দীর্ঘ একটা শ্বাস নেয়। তবে তখনই তার বিল্ডিংয়ের সামনের একটা উইন্ডো থেকে সেই কিলার সিগারেটের মাধ্যমে যে একটা সিম্বল বানায়, মানে এটা হচ্ছে গিয়ে তার নামের একটা সিগনেচার, যেটা সে জে এর মাধ্যমে বোঝায়। আর যখন চাও তাকে ধরার জন্য দৌড়ে সেই বিল্ডিংয়ে যায়, তখন সে সেই কিলারকে না পেলেও এখানে একটা চাকু আর একটা টেপ রেকর্ডার পেয়ে যায়, যেটা কিনা সেই কিলার রেখে দিয়ে চলে গিয়েছিল, যাতে করে চাও তাকে আইডেন্টিফাই করতে পারে। আসলে এখানে কিলার চাকুটা এই জন্য রেখেছিল কারণ এই চাকুটা দিয়েই সে তার গালটাকে কেটেছিল। মানে এই চাকুটা দিয়ে সে চাউকে এটা বোঝানোর ট্রাই করছিল যে আমি হচ্ছে গিয়ে সেই কিলার যে কিনা তোমার গাল কেটে দিয়েছি। আর ওই টেপ রেকর্ডারের মধ্যে দুইটা ভিডিও ছিল। প্রথম ভিডিও ছিল তার মায়ের একটা ভিডিও, যেখানে সে তার মায়ের শরীরের উপরে চাদর দিয়ে দিচ্ছিল। আর দ্বিতীয় ভিডিওটা ছিল সেই মেয়েটার, মানে সেই 11 নম্বর মেয়েটার, যার নাম ছিল সিওন। অ্যান্ড এই মেয়েটার অন্য কেউ ছিল না, এই মেয়েটা ছিল চাওয়ের গার্লফ্রেন্ড, যাকে কিনা সেই সিরিয়াল কিলার কিডন্যাপ করেছিল। আর এই মেয়েটার ডেড বডি আজ পর্যন্ত কেউ কোনোদিন পায়নি। আর তাছাড়া আমরা জানতে পারি এই মহিলাটা হচ্ছে গিয়ে সেই মহিলার মেয়ে, যে কিনা চাওকে থানার মধ্যে এসে থাপ্পড় মেরেছিল। আর সে সেই কিলারকে এই জন্যই মারতে চায় কারণ সে তার মেয়ের মৃত্যুর বদলা যেই কোনো মূল্যে নিতে চায়। যাই হোক, এরপর আমরা দেখতে পারি চই বারবার করে সেই ভিডিওগুলো দেখে, বারবার করে সেই ভিডিওর অডিওগুলোকে শোনার ট্রাই করে, যাতে করে সে যেই কোনো একটা ক্লু খুঁজে বের করতে পারে। আর অনেক চেষ্টা করার পরে ফাইনালি সে একটা ক্লু পেয়ে যায়, যেই ক্লুটা কিনা সেই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখন তাকে সেই অপরাধীকে যেই কোনো ওয়েতে সবার সামনে নিয়ে আসতে হবে এবং তার মুখ দিয়েই সমস্ত স্বীকারোক্তি আদায় করতে হবে। যদি সেমনটা করতে না পারে, তাহলে সে অপরাধীকে কোনোদিন শাস্তি দিতেও পারবে না, আর এই ক্লুটাও বৃথা হয়ে যাবে। এই জন্য চাও মিডিয়ার কাছে সেই চাকুটা নিয়ে এসে তাদের সবাইকে বলে যে আসলে এই চাকুর মধ্যে যেই ব্লাড আছে সেটা আমার ডিএনএর সাথে ম্যাচ করে, যার মানে এটা ক্লিয়ার যে এই চাকুটাই হচ্ছে সেই চাকুটা যেটা দিয়ে আমার গাল কাটা হয়েছিল। আর 15 বছর আগে এই চাকুটাই সেই খুনির কাছে ছিল। এখন এই খুনি এই চাকুটা আমাকে দিয়ে এটা বোঝানোর ট্রাই করছিল যে আসলে সেই হচ্ছে আসল খুনি। তবে সে সবার সামনে লিয়ের ব্যাপারটা অস্বীকার করে না, মানে সে তাকে মিথ্যাবাদী বলে না। সে বলে যে যেহেতু লিয়ের শরীরের মধ্যে আমার সেই বুলেটটা এখনও আছে, তার মানে তাকেও মিথ্যাবাদী বলা উচিত হবে না।
আর যখন রিপোর্টাররা এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে লিয়ের কাছে জিজ্ঞেস করে তখন লি তাদেরকে বলে যে আসলে এই চাকুটা এতদিন পর্যন্ত তার কাছেই ছিল, কিন্তু কালকে রাতের বেলায় তার সিন্দুক থেকে এই চাকুটা চুরি করা হয়েছে, যেটার একটা ফুটেজও সে সবার সামনে দেখায়। আর এরপরে যখন লিকে কিলার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মানে সেই যে সম্পর্কে, তখন সে বলে যে আমার মনে হয় সে ফেমাস হওয়ার জন্য এই ব্যাপারগুলো করছে, সে আমার ক্যারিয়ারটাকে ছিনিয়ে নেওয়ার ট্রাই করছে, সে দেখছে যেহেতু আমি ফেমাস হয়ে গেছি, টাকা কামাচ্ছি, এই জন্য সেও নিজে থেকে কিছু একটা করার ট্রাই করছে। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে সেই কিলারের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে চাওকে কল দিয়ে বলে যে তুমি সবাইকে এটা প্রমাণ করে বলে দাও যে আসলে আসল খুনি কে, কারণ আমি জানি তুমি এই ব্যাপারটা অলরেডি বুঝে গিয়েছো যে লি সবসময় মিথ্যা কথা বলছে। তবে যখন চৈতাকে বলে যে এই সমস্ত কথাগুলো আমি কেন শুনতে যাব, তখন সেই কিলার তাকে বলে যে তোমার গার্লফ্রেন্ড চৈ মৃত্যুর আগে কী বলেছিল সেটা তুমি শুনেছিলে, আর এই সমস্ত ব্যাপারগুলো বলে সে চৈকে উস্কানোর ট্রাই করে। আর আমরা দেখতে পারি চৈ মাথা গরম করে তার মোবাইলটাই ভেঙে ফেলে। যাই হোক, এরপরে সেই কিলার নিজের পরিচয় প্রকাশ করার জন্য, মানে নিজেকে আসল কিলার প্রমাণ করার জন্য নতুন একটা রাস্তা খুঁজে বের করে। সে লাইভ ব্রডকাস্ট করে সবার সামনে সমস্ত ব্যাপারগুলো তুলে ধরার সিদ্ধান্ত নেয়। এই জন্য যখন লি আরও একবার মিডিয়ার সামনে এসে সমস্ত ব্যাপারগুলো বলছিল আর নিজেকে আসল খুনি হিসেবে প্রমাণ করার ট্রাই করছিল, তখন অন্যদিকে সেই কিলারও লাইভ ব্রডকাস্টে চলে আসে আর সে সবার সামনে লিকে চ্যালেঞ্জ করে বলে যাতে করে তার সাথে সে একটা ডিবেটে বসে এবং তারা একে অন্যের প্রমাণগুলো শো করে এই জিনিসটা প্রমাণ করে ফেলবে যে আসলে আসল খুনি কে ছিল। আর এগুলো শোনার পরে লিও এক কথায় রাজি হয়ে যায়। সে বলে যে আমি সেই ডিবেট করার জন্য সম্পূর্ণ রেডি, কারণ যেহেতু আমি আসল খুনি, সো আমাকে কেউ চাইলেও মিথ্যা প্রমাণ করতে পারবে না। আর আমরা দেখতে পারি সেই কিলারও তার কথা অ্যাকসেপ্ট করে নেয়। এই জন্য সে সেই রিপোর্টারদেরকে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়, যেই ব্যাগের মধ্যে ছিল একটা সিডি। আর এই সিডিটা প্লে করার পরে তারা এটা দেখতে পারে যে কিলার একটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের উপরে যে চিহ্ন দিয়েছে, সে এই জিনিসটা বোঝানোর ট্রাই করছিল যে এই গাছের নিচেই সে 11 নম্বর বডিটাকে পুঁতেছে। আর যদি পুলিশ চায় তাহলে তারা এসে এখানে গর্ত করে সেই বডিটাকে খুঁজে বেরও করতে পারে, এতে করে প্রমাণ হয়ে যাবে যে আসলে সত্যি কথাটা কে বলছে। আর যেহেতু সেই 11 নম্বর বডিটা ছিল সিওনের, এই জন্য সিওনের মা এবং বাকি যেই ভিকটিমদের ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যদি এই কিলার সত্যি কথা বলে থাকে তাহলে আজকে রাতেই যেই কোনো ওয়েতে তাকে মারতে হবে। তারা পরিকল্পনা করে ফেলে যে কিভাবে তারা কি করবে। তাদের পরিকল্পনা ছিল যে তারা সবাই গিয়ে অডিয়েন্সের মধ্যে মিশে যাবে আর সঠিক সময়ের জন্য ওয়েট করা শুরু করবে। যখনই প্রমাণ হয়ে যাবে আসল খুনি কে, তখনই তারা তাকে সেখানে মেরে ফেলবে। এইবার এটা করতে গিয়ে যদি তাদেরকে মরতেও হয় তবুও তারা মরতে প্রস্তুত। এই জন্য তারা ওয়েপেন হিসেবে সেই লোকটার মাধ্যমে সাপের বিষ একটা পেনের মধ্যে ভরে ফেলে, যাতে করে এটাকে সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায় আর খুব সহজে ইনজেক্টও করে দেওয়া যায়। তো এরপর আমরা দেখতে পারি রাতের বেলায় যখন ফাইনালি সেই ডিবেটটা শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি টিভি চ্যানেলের বাইরে হাজার হাজার মানুষ এসে প্রোটেস্ট করা শুরু করে। তারা সবাই আসলে এই ডিবেটটাকে দেখার জন্য এসেছিল। এমনকি কিছু কিছু মেয়ে তো এখনও এমন ছিল যারা কিনা লিকে চেয়ার করছিল। তারা বারবার করে বলছিল যে লি হচ্ছে গিয়ে আসল খুনি, আর তারা এই জিনিসটাই সবাইকে বলার ট্রাই করছিল যে লিকেই আসল খুনি হিসেবে যেই কোনো ওয়েতে এটা প্রমাণ করতেই হবে। আর আমরা দেখতে পারি অফিসার চাওকেও এখানে ডেকে আনা হয়, কারণ অফিসার চাওই হচ্ছে গিয়ে একমাত্র মানুষ যে কিনা এই জিনিসটা কনফার্ম করতে পারবে যে আসল কিলার আসলে কে। যাই হোক, এরপরে যখন শোটা শুরু করে দেয়া হয় তখন এখানে সবাই চলে আসলো, যে নামের সেই লোকটা এখনও উপস্থিত হয়নি। এই জন্য তারা প্রথমেই শোটাকে শুরু করে দেয় আর হালকা পাতলা কথাবার্তা বলে শোটাকে কিছুক্ষণ কন্টিনিউ রাখে। আর যখনই যে এখানে চলে আসে তখন তাকে হিরোর মতো এন্ট্রি দিয়ে এখানে নিয়ে আসা হয়। আর আমরা দেখতে পারি প্রথমেই তাকে মাস্কটাকে খোলার জন্য বলা হয়, যাতে করে সবাই তার এই সুন্দর ফেসটাকে দেখতে পারে, মানে একটা খুনির ফেস যাতে সবাই দেখতে পারে। আর যখনই মাস্কটা খোলা হয় তখন অফিসার চাও তার কাছে শুধু একটাই কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে সিওন জীবিত আছে কি না। তখন সে বলে যে একটু ওয়েট করো, একটু পরে তুমি এমনিই জানতে পারবে যে তোমার গার্লফ্রেন্ড জীবিত আছে কি না। তো এর একটু পরে আমরা দেখতে পারি এই শোটাকে কানেক্ট করা হয় বাইরের একটা রিপোর্টারের সঙ্গে, যে কিনা ঠিক সেই জায়গাতে গিয়েছিল যেই জায়গায় এই যে নামের লোকটা একটা যে চিহ্ন দিয়েছিল, মানে সেই গাছটার নিচে। আর যখন তারা এই গাছটার নিচে খোঁজাখুঁজি করা শুরু করে তখন ফাইনালি এখানে তারা কিছু ডেড বডির অবশিষ্ট পেয়ে যায়। আর এগুলো দেখার পরে তো তারা পুরোপুরি এটা কনফার্ম হয়ে যায় যে এখানে হয়তোবা কাউকে মেরে পুঁতে রাখা হয়েছিল। আর এই জিনিসটাকে আরও একটু কনফার্ম করার জন্য যে নামের এই লোকটা বলে দেয় যে সেই দিন সিওন হোয়াইট কালারের একটা ড্রেস পরেছিল। আর এই ব্যাপারটা শোনার পরে চাওয়ের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে চলে আসে জেকে মেরে ফেলার জন্য। তবে তখনই টিভি চ্যানেলের লোকজন আলতু-ফালতু অ্যাড চালানো শুরু করে দেয়, কারণ তারা মারামারি দেখাতে চাইছিল না। আর স্টুডিওর মধ্যে অবস্থাও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। পুলিশের কর্মকর্তারা এসে চাওকে থামিয়ে দেওয়ার ট্রাই করছিল, কারণ যদি সে এখানে লাইভ শোতে তাকে মেরে ফেলে তাহলে হয়তোবা তারও ফাঁসি হয়ে যাবে।
আর আমরা দেখতে পারি লিও চাওকে শান্ত হয়ে যাওয়ার জন্য বলছিল, সে থেকে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে আসলে যে নামের এই লোকটা মিথ্যা কথা বলছে সে আসল খুনি হতেই পারে না, কারণ আসল খুনি হচ্ছে আমি। সো আপনি একটু বসে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লোর করার ট্রাই করুন। আর এদিকে আমরা দেখতে পারি যে অ্যাড চালানোর জন্য প্রডিউসার গিয়ে ডিরেক্টরের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, সে কেন আলতু ফালতু শোয়ের মধ্যে অ্যাড চালিয়ে দিল। এই জন্য একটু পরে সে তাকে জব থেকে বেরিয়ে করে দেয়, আর প্রডিউসার নিজেই ডিরেক্টরের চেয়ারে বসে পড়ে আলতু ফালতু অ্যাড ছাড়া এই পুরো শোটাকে লাইভ দেখানোর জন্য। এখন যেহেতু বিজ্ঞাপনের পরে শোটা শুরু হতে মাত্র 4 মিনিট বাকি আছে, এই জন্য তারা সবাই ওয়াশরুমে চলে যায়। আর এখানে যে নামের সেই লোকটা চাওকে বলে যে তোমার কি মনে হচ্ছিল এখন পর্যন্ত সিওনকে আমি জীবিত রেখে দিয়েছি। এই সমস্ত ব্যাপারগুলোতে তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। আর তখন আমরা চাও এবং সিওনের মধ্যে লাভ স্টোরিটা দেখতে পারি। আমরা দেখতে পারি তারা একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো, তারা একে অন্যকে বিয়েও করতে চাচ্ছিল। তবে সিওনের মা কোনোভাবেই এই ব্যাপারগুলো মানতে চাইছিল না, সে চাওকে একেবারে সহ্যই করতে পারতো না। এই জন্য সে তাদের দুজনকে আলাদা করার ট্রাই করছিল। আর চাও সিওনের মায়ের ভয়েই তাকে ঘরে ড্রপ করতে দিয়ে আসতে যায় না। আর যখন সিওন একা একা ঘরে যাওয়ার ট্রাই করে তখন সেদিন রাস্তা থেকে হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই চাও নিজেকে কোনোদিনও মাফ করতে পারছিল না, কারণ তার জন্যই সিওন গায়েব হয়ে গিয়েছিল। তো এরপরে যখনই শোটা আবার শুরু হয়ে যায় তখন সবাইকেই কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হয়। আর তখন যে নামের লোকটা লিখে কোয়েশ্চেন করে যে যদি তুমি আসল খুনি হয়ে থাকো তাহলে এই জিনিসটা বলে সবার সামনে এটা প্রমাণ করে দাও যে তুমি কি করে সিওনকে খুন করেছিলে। তবে তখন লিতাকে বলে যে আমি তাকে খুন করিনি, বরং আমি 10 জনের কাউকেই খুন করিনি, আমি কোনো খুনি না। আর এইটা শোনার পরে প্রেজেন্টার তাকে জিজ্ঞেস করে যে যদি তুমি খুনি না হয়ে থাকো তাহলে তুমি সেই বইটা কি করে লিখলে, তাও এত ডিটেইলি সমস্ত কিছুর সঙ্গে। তখন লিতাকে বলে যে সেই বইটাও আমি লিখিনি, আমি কোনো রাইটারও না, আসলে সেই বইটা লিখেছে অন্য কেউ। আর আমরা জানতে পারি সেই বইটার অন্য কেউ না, সেটা লিখেছে চাও নিজে। সে এই জিনিসটা এই জন্য করেছিল কারণ সে আসল খুনিকে সামনে এনে সবার সামনে এক্সপোজ করতে চাইছিল, এই জন্য ডিটেইলি সেই বইটা লিখে এত বড় একটা প্ল্যানিং করেছে। আর আমরা জানতে পারি লি নামের এই ছেলেটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে মুভির শুরুতে সুইসাইড করতে চাওয়া সেই ছেলেটা, যে কিনা লাফ তো দিয়ে ফেলেছিল, তবে বাসের মধ্যে ঢুকে যাওয়ার জন্য সেখানে তার মৃত্যু হয়নি। তবে যেহেতু কাচের জন্য তার চেহারাটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, এই জন্য ডাক্তার প্লাস্টিক সার্জারি করে তার চেহারাটাকে আরও একটু অ্যাট্রাকটিভ বানিয়ে দিয়েছে, যাতে করে সে দ্রুত ফেমাস হয়ে যায়। আর এই সমস্ত প্ল্যানিংগুলো ডক্টরের সঙ্গে মিলে অফিসার চাওই করেছিল। আর এরপর চাও তাদের সবাইকে বলে যে এত বড় পরিকল্পনা আর এই সমস্ত গেমটা খেলা হয়েছিল শুধুমাত্র একটা কারণে, আমি চাইছিলাম খুনিকে যেই কোনো ওয়েতে সবার সামনে আনতে আর সবার সামনে এই জিনিসটা এক্সপোজ করতে আর তাকে যেই কোনো ওয়েতে শাস্তি দিতে। তবে এখানে সবাই বলছিল 15টা বছর পার হয়ে গেছে, সো এখন শাস্তি দেওয়ার আর কোনো ওয়ে নেই। তবে তখন আমরা দেখতে পারি চাও তার ওয়াইফের ভিডিওটা সবার সামনে প্লে করে, যেই ভিডিওটা কিনা যে নামের এই লোকটাই তাকে দিয়েছিল। এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা নয়েজ ছিল, যেই নয়েজের মধ্যে কিনা ভোটের রেজাল্ট কাউন্ট করা হচ্ছিল, মানে প্রেসিডেন্ট ইলেকশনের রেজাল্ট। আর এই ডেটটা ছিল 19 ডিসেম্বর 1992 সাল। আর আজকের ডেট হচ্ছে 18 ডিসেম্বর 2007 সাল, মানে এখনও তাকে অ্যারেস্ট করার 15 মিনিট সময় আছে, সেই কেসটা এখনও শেষ হয়ে যায়নি। আর এই ব্যাপারগুলো বলেই সে গান বের করে তাকে পয়েন্ট করে ফেলে। আর এই খুনি ওই ব্যাপারগুলো দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, সে এখানে কিছু বলতেও পারছিল না, সে সোজা হাঁটু গেড়ে বসে তার জীবনের ভিক্ষা চাইছিল, মানে যাতে করে সে তাকে না মেরে ছেড়ে দেয় সেই জন্য ভিক্ষা চাইছিল। এরপর সে চাওকে রাগিয়ে দেওয়ার জন্য বলে যে যখন সে সিওনকে মেরেছিল তখন সিওন আসলে প্রেগনেন্ট ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সে তার মাথার মধ্যে জোরে একটা পাঞ্চ করে দেয়, সে তাকে চুপ করার জন্য বলে। তবে তখন আবার এই সাইকো হাসতে হাসতে তাকে বলে যে আসলে সিওনের পেটে তোমার বাচ্চা ছিল না, বরং সে আমার বাচ্চার মা হতে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যদি সে এগুলো আমাকে বলে দেয় তাহলে আমি তাকে আর মারবো না। আর এরপর সে চাওকে সরিও বলে, সে বলে যে তার সমস্ত পিরিয়ডের ডেট আমি ভালো করে মুখস্থ করেছিলাম যাতে করে এই ব্যাপারগুলো না হয়, তবে তবুও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর এগুলো শোনার পরে চাওয়ের মাথা এতটাই গরম হয়ে যায় যে সে তার উপরে সোজা শুটই করে দেয়। তবে তখন অফিসাররা এসে কোনো রকমে তাকে কন্ট্রোল করে ফেলে, আর এই গুলিটা মিসফায়ার হয়ে সোজা গিয়ে লাইটে লেগে যায়, যেই জন্য চারোপাশটা পুরো অন্ধকার হয়ে যায়, পুরো স্টুডিও অন্ধকারে ছেয়ে যায়। আর এই সুযোগে যখন সেই কিলার পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সিওনের মাও এসে তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে সেই কিলার সিওনের মায়ের গলায় ছুরি ধরেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই বেরিয়ে যাওয়ার মধ্যে ভিকটিমদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এক এক করে এসে তাদের উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে কোনো না কোনো ওয়েতে যে পালিয়েই যাচ্ছিল, আর একজন তো এসে একটা বুলডোজারের সাহায্যে তার কাঠটাকে পুরো উল্টেই দেয়, আর এরপর সে তাকে মেরেও ফেলার ট্রাই করে। তবে সেখান থেকেও কোনো রকমে সে তার জীবন নিয়ে পালিয়ে যায়।
আর এরপর চয়ও তাকে ধরার জন্য ফলো করা শুরু করে। সে একটা বিশাল বড় ট্রাক ফুল স্পিডে চালিয়ে তাকে ফলো করছিল। আর আমরা দেখতে পারি যখন কিলার একটা বাইক নিয়ে পালানোর ট্রাই করছিল তখন চৈ তো বারবার করে তাকে ধাক্কাও দিয়ে দেয়, তবুও কোনোভাবে কিলার নিজেকে সেভ করেই ফেলছিল। আর একবার যখন সে তাকে অ্যাক্সিডেন্টও করে দেয় তখনও এই কিলারের মৃত্যু হয় না, সে বরং ট্রাকের সামনে কেমন করে যেন ঝুলেছিল। আর এই মারামারি ধস্তাধস্তি তখন শেষ হয় যখন এই ট্রাকটাই পুরোপুরিভাবে উল্টে যায়। আর আমরা দেখতে পারি সেই কিলার চৈকে গাড়ি থেকে বের করে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। সে তাকে 12টার আগ পর্যন্ত পেটায়, কারণ 12টা যখনই বেজে যাবে তখনই আইনের নজরে এই কিলার পুরোপুরিভাবে ফ্রি হয়ে যাবে। এই সমস্ত দোষগুলো স্বীকার করার পরেও পুলিশ চাইলেও তাকে ধরতে পারবে না। তবে চৈ এই সমস্ত 12টার কেয়ার করে না, সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। যেই লোকটা 17টা বছর ধরে তাকে মারার জন্য ওয়েট করছিল সে কি এখন নিয়ম আইন কানুন এগুলো মানবে? সে আচ্ছা রকম করে ধোলাই করে তার গলা টিপে ধরে সে তাকে মেরে ফেলার সম্পূর্ণ ট্রাই করে। তবে যতক্ষণে সে তাকে মেরে ফেলতো ততক্ষণ এখানে পুলিশ চলে আসে আর তারা এসে তাকে কোনো রকমে সেভ করে ফেলে। তখন সিওনের মা এসে সেই পেইন্টার সাহায্যে তাকে মেরে ফেলার ট্রাই করে, তবে এইবার চৈ তাকে আটকে দেয়। তবে চৈ নিজের হাত দিয়ে সেই পেনের মাধ্যমে আবার তাকে মেরে ফেলে, যাতে করে সে তার প্রেমিকার মৃত্যুর বদলা এমন করেই নিজের হাত দিয়ে নিতে পারে। তো এখন যেহেতু এই লোকটার মৃত্যু হয়ে গেছে এই জন্য চৈকে পুরো 5 বছরের শাস্তি দেওয়া হয়, কারণ এখন এই লোকটার কোনো ক্রিমিনাল ছিল না, সে আইনের নজরে একজন ইনোসেন্ট মানুষ ছিল। এই জন্য ইনোসেন্ট মানুষকে মারার জন্যই তাকে 5 বছরের শাস্তি দেওয়া হয়েছে। আর যখন 5 বছর পরে চৈ জেল থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখতে পারি সমস্ত মিডিয়া হাউস এবং সমস্ত ভিকটিমদের ফ্যামিলি মেম্বাররাও তার সাথে মিট করতে এসেছিল। আর এখানে সিওনের মা ফাইনালি তাকে একটা ঘড়ি গিফট করে, যেই ঘড়িটা কিনা সিওন তার হাজব্যান্ডের জন্য কিনেছিল। আর সেই সাথে আমরা জানতে পারি এই আইনটাকেও বদল করা হয়, যেখানে আগে 15 বছর পরেই কেসটাকে ক্লোজ করে দেওয়া হতো সেখানে এই জিনিসটাকে 25 বছরে নিয়ে যাওয়া হয়, মানে সময় 10 বছর বাড়িয়ে দেওয়া হয়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।